গল্পের বাক্স চ্যানেলে আপনারা শুনছেন ঔপন্যাসিক আবুল বাশারের লেখা একটি উপন্যাস ফুল বউ। আজ শুনবেন উপন্যাসটির তৃতীয় পর্ব। মিল্লাত পরের দিনই চলে যেতে পারে না। বাড়ির সবাই চাইছিল মিল্লাত একটা ব্যবস্থা করুক। হাজী সাহেবের কথা শুনে সকলেরই মনে হয়েছে মানুষটি ভয় পাচ্ছে, লোভের ভয়, লালসার আতঙ্ক, মাবুদের কাছে ক্ষমা না পাওয়ার ভয়। তাই সে চাইছে মাবুদ যেন দোস্তকে নিরপরাধ ভাবতে পারে। গল্পটা একটা ছিল হাদিসের বর্ণনায়, পরস্ত্রীকে জোর করে দখল করার অবিস্মরণীয় কাহিনী। বঞ্চিত মানুষটি প্রবঞ্চককে কবরে শুয়েও ক্ষমা করেনি। খোদা বলেছিলেন, এই গুনাহের ক্ষমা আমার হাতে নেই, মানুষই পারে ক্ষমা করতে। এই লোভের ক্ষমা ঈশ্বর পারে না। তুমি বঞ্চিতের কাছে ক্ষমা চাও। তুমি অনেক পুণ্য করেছ, তুমি হৃদয়বান, দয়ালু, তুমি প্রখ্যাত আত্মা। কবরে যে শুয়ে আছে বঞ্চিত অসহায় স্বামীটি, করুণ প্রেমিকটি, তার কাছে যাও। এত প্রসিদ্ধি তোমার, তবু তুমি ওই লোকের স্ত্রীকে জবরদখল করেছ। ধন সম্পদে পরিপূর্ণ জীবন তোমার, তবু তুমি বঞ্চিতের কাছে পাপী ও নিঃস্ব। খোদা তোমাকে ক্ষমা দিতে অক্ষম। মানুষের কাছে যাও। কবর নিশ্চুপ, কোনো সাড়া দিল না। কবর সমস্ত কথার জবাব দিচ্ছিল, কিন্তু লোকটি যখন স্বীকারোক্তি করে বলল, আমি জবরদখল করেছি, তোমার স্ত্রী স্বেচ্ছায় আসেনি, আমি সেই পাপে দগ্ধ হচ্ছি, ক্ষমা করো, কবর সঙ্গে সঙ্গে চুপ করে গেল। হাদিসে গল্প আছে, অতএব বলে হাজি থেমে গিয়েছিলেন। অতএব মাবুদ নিজেই তৈরি হোক, তার মধ্যে লোভ সঞ্চারিত হোক, বড়লোক হওয়ার স্বপ্ন দেখতে শিখুক, মাটিতে আসক্তি জন্মাক, নারীতে বহুগমনের লালসা জেগে উঠুক, পাপী হোক দরিদ্র আগলদার। মিল্লাত নবীনাকে সঙ্গে করে মাবুদের কাছে গেল। মাবুদ বলল, আমি কি করব কহেন? ক্ষুধার ইচ্ছায় আসল। দুমুঠি ভাতের জন্যে মানুষ পাপ করে মিলাদ বাবজি। এ সংসারে দয়ারণ্যে গুণা নিবাস করে আব্বাজি। আমি তেনার দাস, দয়ায় জব্দ মুনিশ। কি করব জানি না। মিল্লাত আর কোনো কথা বলতে পারে না। নবীনা ছটফট করে ওঠে, বলে, ভাইজান, আব্বাজিকে বলে দাও বৈদ্য বাটিতে শাদী হোক, আমি কাল আনোয়ারকে ডেকে পাঠাবো। কিন্তু একটি কথা কেউই কখনো মুখে প্রকাশ করছিল না, নবীনাও না। দাদিমা মিল্লাতের সঙ্গে রাজিয়ার বিয়ের কথা এই কিছুদিন আগেও আপন মনে চর্চা করেছেন, সকলকে শুনিয়ে বলেছেন, কেউ কেন সে কথা তুলছে না। সেটা তোলায় যেন যায় না। নবীনাও ভাবছিল, কথাটা এখন তুলতেও ভয়ানক ঘেন্না হয়। ভাইয়া সে কথা জানে না। থাক, একদিন যখন শুনবে তখন। থাক তবু। নবীনার কষ্ট হচ্ছিল। মাবুদ বলল, আনোয়ার আসবে না, মেয়া বুঝিন নারাজ, তবে লোক বেজায় দালাল, সব পারে, হাজির সঙ্গে টাকা পয়সার গরমিল আছে। এইসব কথার ফাঁকে ঘর থেকে হাজেরার ফোঁপানি ভেসে আসে। হাজেরা বুঝতে পারছে মরদ ধীরে ধীরে একদিন তার বুকের মধ্যে মুখ লুকিয়ে আর কাঁদবে না, বরং কান্নার ছদ্মবেশে হাসতে শুরু করবে। কিন্তু সেই হাসি চেনা যাবে না। মিল্লাত সেই কান্না সহ্য করতে না পেরে লাফিয়ে উঠে পড়ে বাঁশের মোড়া ছেড়ে। নবীনাকে বলে, দাদিমাকে সব কথা বলতে হবে নবীনা, আমি কালই চলে যাচ্ছি। যাবার দিন মিল্লাত তার 3 মায়ের চোখে মুখে খুঁটিয়ে খুঁটিয়ে চেয়ে দেখল। সব কেমন উদ্বিগ্ন, কিন্তু সেই উদ্বেগের মধ্যে কোথাও ধার নেই। তবে সকলেই চাইছে হাজেরা যেন এই খানদানে বসত না করে, যেন তার দুঃখের ঝুপড়ি ছাই হয়ে না যায়। বড় বউ অবস্থাশালী ঘরের মেয়ে, অন্য বউরাও দরিদ্র বাপের অনাদরের সন্তান নয়। তাদের সবারই বিয়ে হয়েছে মোটা ভাত মোটা কাপড়ের সমস্যা থেকে, এমন নয়। কিন্তু হাজেরা দুঃখিনী,
তাছাড়া অনেক সন্ততির মা। হাজির খানদানিতে হাজিরা মানায় না। যদিও আগের মতন ধন সম্পদের প্রাচুর্য আর নেই, পুরনো জোশ নিঃশেষ হয়ে আসছে দিনে দিনে। তথাপি মাবুদের ভয় হাজেরাকে তারা এই খানদানের ঘরণী রূপে কল্পনা করতে কষ্ট পাচ্ছিল। আবার মাবুদের অসহায়তাও তাদের কিঞ্চিত বিচলিত করেছিল বইকি। অবশ্য সে কথা মিল্লাত অনুমান করছিল মায়েদের মুখপানে চেয়ে। বুঝতে চাইছিল এরা সব সত্যকার জড়পিণ্ড কিনা, নাকি এদের বুকেও সত্যি কোনো পরিতাপ আছে মাবুদের জন্য। বাড়ির চাকর মাবুদকে এরা কোন চোখে দেখে? স্বামীর দোস্ত কথাটির উপলব্ধি শুধুই কি করুণা নিষিক্ত? চাকর স্বামীর সঙ্গে থাকে, সিগারেট খায়, স্বামীকে সাইকেলের ক্যারিয়ারে করে দূর গ্রামে জলসা শুনতে যায়। মিল্লাত ভাবতে চেষ্টা করছিল স্বামীর সব আচরণ দেখে তারা সত্যি কিছু ভাবে কিনা। স্বামীর মানুষ নিয়ে, বাড়ির চাকরকে নিয়ে অদ্ভুত পরীক্ষা নিরীক্ষা দেখে তারা কেই মনে করে। নবীনা বলল, ওরা কিছুই ভাবে না, ওরা ভাবে আপন আপন সন্তানের কথা, স্বামীর মৃত্যুর পর ভবিষ্যতে কি হবে সেই কথা, জমির হিসাব নিকাশ করে। এতগুলি ছেলে পেলে ভাগাভাগি হলে কতটুকু দাঁড়াবে? হাজেরাকে চায় না, কারণ ওর অনেক ছানাপোনা। বাচ্চারাও মায়ের সঙ্গে সঙ্গে পিলপিল করে এ বাড়িতে ঢুকে যাবে। সেই কারণে ওদের মনও আপত্তি আছে। তোমাকে দিয়ে আব্বাজিকে তাই ওরা নিরস্ত করতে চায়। বৈদ্যবাটির বিয়েতে ওদের কোনো আপত্তি নেই, ওরা এখন বৈদ্যবাটির বিয়ের কথাই বলছে। আমি শুধিয়ে দেখেছি। প্রথম ওরা শিক্ষিত মেয়ের কথা তুলেছিল যাতে বিয়েটা আটকায়, এখন তার উপায় নেই। তুমি কি করবে? আব্বাজিকে বলবে? মিল্লাত বলল, আমি কিছুই বলবো না, আমি চলে যাব নবীনা, পালিয়ে যাব। মাবুদ দিনে দিনে কেমন লোভী হয়ে উঠছে, দেখবার জন্য বসে থাকার সহ্য শক্তি আমার নেই। এখানে আমার নিঃশ্বাস আটকে আসে। বেটি আর মাটির লড়াই করতে করতে হাদিস কোরআন এখন ক্লান্ত হয়ে গিয়েছে। একটা দীর্ঘশ্বাস ফেলে চামড়ার সুটকেসে মিল্লাত জামা কাপড় সাজাতে থাকে। নবীনার চোখ ছলছল করে ওঠে। নবীনা বলে, এ বাড়িতে ভাই বোনেরা কেউ কারো সঙ্গে কথা বলে না, লক্ষ্য করেছ? এক একজন মাকে ঘিরে এক একটা গোষ্ঠী, এক একটা বংশ, পরস্পর শত্রুর মতো তাকায়। কেবল বড় ভাই একটু আলাদা, বউগুলি পিটিয়ে কাজ করে যন্ত্রের মতো। মিল্লাত মনে মনে বলল, এবং যন্ত্রের মতনই যৌনক্রিয়া করে, সন্তান প্রসব করে। দেখেছি যার যেদিন রাত সেই বউ সেদিন দিনের বেলা থেকে বৈঠকে গিয়ে নিসার হোসেনকে সেবা দেয় আর পাহারা রাখে। অন্যজন ছুতে পায় না। একদিন অন্যজন এক বদনা পানি এগিয়ে দিয়েছিল বলে যার রাত তার সঙ্গে ঝগড়া বেঁধে গিয়েছিল। তখন দুজনের চোখে তীব্র যৌন ঈর্ষা দেখেছি। তৃতীয়জন সেই ঈর্ষার কচালি উপভোগ করেছিল। এই অবস্থায় আব্বার পক্ষে সুখকর। আব্বা তখন পরম তৃপ্তিতে মুখের দাড়িতে হাত বুলিয়ে যাচ্ছিল। মুখে বলল মিল্লাত, ছোট ছোট ভাই বোনগুলিকে আমি সব চিনি না নবীনা। উলঙ্গ হয়ে রাস্তায় খেলা করে, ধুলো ছেটায়, চিনতে পারি না। ভাবি এরা কোন বাড়ির ছেলে মেয়ে। একদিন খুব ছোট একটা বাচ্চাকে, বোধহয় ছোট মায়ের পাউলি, কাছে ডাকলাম, কিছুতেই এলো না। এদেরই কেউ একজন বড় হয়ে বিয়ে হলো, ধর কোনো এক বোন বিয়ের পর কোনো একটা অচেনা পথে গরুর গাড়ি করে শ্বশুরঘর যাচ্ছে, টাপুরে পর্দা ফাঁক করে আমায় ভাইয়া বলে ডাকলো। আমি চিনতে না পেরে চলে যাওয়া গাড়ির দিকে অবাক হয়ে চেয়ে থাকলাম, কোনো কথাই বলা হলো না। এই ধারা ভাবনা হয় রে, কষ্ট হয় আমার। আমি আর এ বাড়িতে ফিরব না কখনো। নবীনা শুধালো হাসতে হাসতে, আমায় তুমি চিনতে পারবে তো? ভুলে যাবে না তো? তুমি আসবে না, চলে যাচ্ছ, আমি বড় একলা হয়ে গেলাম। ভুলে যেও, আমি তো তোমার আপন বোন নই। মিল্লাত ছলছলানো চোখে হাত উঁচিয়ে নবীনাকে তাড়া করে বলল, যা হট, পাগলামি করিস না, চিঠি দিস। তুমি দেবে? আমার যে ভারী আলস্য নবীনা, তবু দেব। আব্বাকে সত্যি কিছু না বলেই চলে যাবে? মিল্লাত হাতে সুটকেস উঠিয়ে নিয়ে ঘর ছেড়ে নামল। বলল, বলবো, আয়। চলতে চলতে কিছুক্ষণ নিঃশব্দ আসার পর
মিল্লাত বলে উঠল, তবু মায়া হয় নবীনা। কেন হয় বলতে পারি না, আব্বার জন্য মায়াই হয়। আবার ওরা চুপচাপ হাঁটতে থাকে। নিসার হোসেন বাগানে মাবুদকে সঙ্গে করে আম নামাচ্ছেন গাছ থেকে। সেই দিকে এগিয়ে চলল দুই ভাই বোন। বাগানে পৌঁছে মিল্লাত যা বলবে ভেবেছিল, কোনো কথাই তার মনে থাকল না। তর্ক করার তার প্রবৃত্তি হল না। শহর চলে যাচ্ছে সে, কখনো ফিরবে না। কথাটা সকণ্ঠে ঘোষণা করতে ইচ্ছে হয়েছিল নিসার হোসেনের সামনে, কিংবা বলতে ইচ্ছে হয়েছিল বৌদ্ধবাড়িতে বিয়ে করাই বরং ভালো। বা পরস্ত্রীকে বিয়ে করা হারাম যদি হয়, তার যে কোনো কৌশলী হাদিস ফেকায় নিন্দনীয় নাও হতে পারে। কিন্তু মানুষের কাছে তারও কোনো ক্ষমা নেই। মানুষের দারিদ্র্যকে নিয়ে সুখী সম্পদশালী ব্যক্তিরা রাজনীতি বা ধর্মের নামে চিরকালে পরীক্ষা নিরীক্ষা করেছে। ইতিহাসে সেই চর্চা বহু যুগ ধরে চলছে। কারো হাতে গান্ধীর কেতাব, কারো হাতে মার্কস সাহেবের গ্রন্থ, কারো বা খোদাই পুস্তক, নবীর হাদিস। কিন্তু এ তর্ক বৃথা। ভাবলেই মন ধুধু করে, বিষণ্ণ হয়। চলতে চলতে ভেবেছিল, মিল্লাত অতএব কোনো কথাই বলবে না। নবীনা বোকা মেয়ে, তাই এখনো বাপের সঙ্গে কথা বলার পক্ষপাতী। আমি নই। আমি আর কোনো কিছুই জানতে চাই না। আমি ভুলে যেতে চাই এ জন্ম ও জীবনের সব ক্ষতচিহ্ন, সব যন্ত্রণা। দেখল বাপ মাচায় বসে কী সব এক মনে লিখছেন। কাছে এগিয়ে এসে দেখল মানি অর্ডার ফর্মে টাকার অঙ্ক লিখছেন। কোথায় যাচ্ছে টাকা? খাজা মঈনুদ্দিন চিশতির নাম লেখা খামের মধ্য থেকে মানি অর্ডার ফর্মগুলি বার করেছেন তিনি। চিশতির কবরের খাদেম বাবার ঠিকানায় ওইগুলো পাঠিয়ে অর্থ সাহায্য চেয়েছে। বাবা বললেন, তোমায় 200টি টাকা দিচ্ছি। শহর যাবার পথে কুতবা পুকুরে নেমে হাসর শেখের হাতে টাকাটি দিও। ওর ছেলের অভাব, কলেজের মাইনে আটকে গেছে। নাও, তুমি তাহলে চলে যাচ্ছ, মাকে একবার পাঠিয়ে দিও, এসে রেখে যেও, মনে থাকবে? মিল্লাত কোনো উত্তর করল না। টাকাটা নিয়ে পকেটে রাখল। বাগানের মাটিতে চাদরে কগন্ডা বোম্বাই আম বেঁধেছে লোকটা। সেই বোঝা আগলে চুপচাপ বসে আছে। বাপার ছেলের কথাবার্তা লক্ষ্য করছে। বাবা আমগুলি লোকটিকে দান করেছেন। নবীনা ভাইয়ের পাশে আরও ঘনিষ্ঠ হয়ে এলো। নিচু গলায় জানালো, কালো লোকটি আনোয়ার। সঙ্গে সঙ্গে মিল্লাতের মস্তিষ্ক উত্তপ্ত হয়ে গেল। ঠিক এই সময় গাছের ডাল ভেঙে ডাল সহ মরাত করে গাছ থেকে নিচে পড়ে গেল মাবুদ। পড়ার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গিয়েছে। কষে রক্তের ছোপ। সবাই হৈ হৈ করে মাবুদের কাছে ছুটে গেল। দুজন পানি আনতে ছুটল বালতি বদনা হাতে। মিল্লাত আর দাঁড়ালো না। বাস ধরবার জন্য পীরতলার স্ট্যান্ডের দিকে হাঁটতে লাগল। যেতে যেতে নিজেকেই শুধালো, আশ্চর্য মিল্লাত, তুমি এইভাবে চলে আসতে পারলে? বাড়ি এসে দেখল ঘরের ভেতর থেকে দাদিমায়ের ছিটকিনি আটা। ধাক্কা দিয়ে দাদিমাকে ডাকতে শুরু করল সে। দাদিমা সাড়া দিচ্ছেন না। তিনি মরে গিয়েছেন। ঘর ভেঙে ঘরে ঢুকল বাসারেরা। নিচের চাওলা দোকানদার, শফি ও মিল্লাত। দাদি নেই। কখন চলে গিয়েছেন কেউ জানে না। সবের কিছুটা দুর্গন্ধ উঠছে। দাদিমায়ের মৃত্যুর খবর 1 মাস পর নবীনাকে চিঠিতে লিখে জানিয়েছিল মিল্লাত। লিখেছিল, প্রায় মাসখানেক হলো বোধহয় দাদিমা মারা গিয়েছেন। তোমাদের জানাতে দেরি হয়ে গেল, মার্জনা করবে। পূর্বের চেয়ে আমি অধিক আলস্য বোধ করি। ইতে তোমার ভাইয়া মিল্লাত। রাজিয়া রান্নাঘর থেকে ঘরে ঢুকে মিল্লাতকে চোখ বন্ধ করে ধ্যানস্থ ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকতে দেখে আশ্চর্য হল। বলল, সাদিক এসেছে, তোমার সঙ্গে কথা বলবে। তোমার ঘরে যাও, আমি আসছি। মিল্লাতের স্মৃতিধারা থেমে যায়। মিল্লাত সচকিত হয়ে বেরিয়ে আসে। সাদিককে দেখে তেমন উৎসাহিত হয় না। বলে, এত ভোরে কি ব্যাপার? নবীনা কেমন আছে? সাদিক মাথা নেড়ে নবীনার কুশল প্রকাশ করে। তারপর বলে,
আমি তোমার কাছে ঠিক আসিনি, গিয়েছিলাম বৈদ্যবাটি। সেখানে গিয়ে শুনলাম রাজিয়া এখানে, তাই আসা। ও, রাজিয়া আসছে? কি কথা ওর সঙ্গে? প্রশ্ন করল মিল্লাত। সাদিক বলল, ওকে কাল পরশু একবার বৈদ্যবাটি যেতে হবে। আমার এক মামাতো বোনের বিয়ের কথা হচ্ছে, দেখতে বেশ কালো। সে ব্যাপারে রাজিয়ার সঙ্গে কথা আছে। তোমাকে বলতে লজ্জা করছে, পরে জেনে নিও। আমি ওর সঙ্গে বরং ওই ঘরে কথা বলি। বলে সাদিক উঠে দ্রুত রাজিয়ার কাছে চলে গেল এবং 10 মিনিট পর সাদিক ফের মিল্লাতের কাছে এসে ঘরে না ঢুকে বারান্দা থেকে বিদায় নিল। বলল, পরে আসবো, আজ খুব তাড়া আছে ভাইজান, চলি। মিল্লাত এই ঘটনায় চমৎকৃত ও ঈষৎ বিরক্ত হয়। সাদিকের আচরণ ও রাজিয়ার সঙ্গে গোপন কথা বলা তার ভালো লাগে না। বরাবরই ছেলেটা বেশি মাত্রায় চালাক। নবীনা বোধ হয় সুখী নয়। তাই বা কেন? খানিকটা প্রেম হয়ে ওদের বিয়ে হয়েছে। নবীনার সঙ্গে এই ছেলে প্রেম হওয়া খুব অবাক লাগে। কথাটা বোধহয় ঠিক না। অবাক লাগে রাজিয়ার সঙ্গে সাদিকের জানাশোনার সম্পর্ক। দুপুরবেলা খেতে বসে ঘটনা কি জানতে ইচ্ছে হয় মিল্লাতের। সুধায়, সাদিক তোমাকে কি বলতে এসেছিল? কার যেন বিয়ে? রাজিয়া বলল, হ্যাঁ, ওর মামাতো বোনের মুখ দেখানি হবে সামনে বৃহস্পতিবার। তারই নেমন্তন্ন করে গেল। পরে সব ঘটনা বলবো তোমাকে। ঘণ্টাখানেকের মতন একবার এক্সচেঞ্জে যাব, ফিরে এসে সব বলছি। তুমি কোথাও যেও না। এক্সচেঞ্জ মানে চাকুরির এক্সচেঞ্জ? ঠিক আছে, আমিও তোমার সঙ্গে যাব। একটা কার্ড করে রাখি, চাকুরি ভীষণ দরকার আমার। ভেবেছিলাম এমএ পড়ব, সেটা আর হবে না। কোনো স্কুলে যদি একটা জোটে। মিল্লাত আপন মনে ভাত খেতে খেতে কথা শেষ করে রাজিয়ার চোখে চাইল। রাজিয়া একটু তফাতে বসে মিল্লাতকে পরিবেশন করছিল, যেন বা পাহারা দিয়ে খাওয়াচ্ছে। রাজিয়ার এই ভঙ্গিমা দেখে মিল্লাত বুঝে পাচ্ছিল না মেয়েটা এমন করছে কেন। রাজিয়া বলল, এক্সচেঞ্জে তৃণা নস্কর কাজ করে, আমার বন্ধু মতন। ভয়ানক ভিড় হয়। আমি ওর বাড়িতে গিয়ে নতুন কার্ড করানোর জন্য মার্কশিটের কপি ইত্যাদি রেখে এসেছিলাম। পরে অফিসে গিয়ে ফর্ম ফিল আপ করি। তোমারটাও ওইভাবেই করাবো, তোমাকে যেতে হবে না। শুধু দরকারি কাগজপত্রগুলো দাও, আমি নকল করে নিচ্ছি। পরে দরকার হলে তোমাকে অফিসে নিয়ে যাব। মিল্লাত বলল, এক্সচেঞ্জে আজকাল খুব ঘুষ খাচ্ছে, বা জানাশোনা না থাকলে কল হয় না। তুমি তোমার বন্ধুকে একটু বলবে? রাজিয়া বলল, বলবো বই কি। খেয়ে উঠে কাগজপত্রগুলো ঠিক করে দাও। আমি বার 3-4 কল পেয়েছি, কিন্তু কাজ হয়নি। হয় বড় রকমের ঘুষ, নয় পার্টির ব্যাকিং, নইলে চাকুরি হওয়া মুশকিল। আমার কোনোটাই নেই। লোকাল এমএলএকে বলতে গিয়েছিলাম, উনি কানই করলেন না, উল্টে অপমান করলেন। হাজি সাহেবের অত সম্পত্তি, চাকুরি কি হবে? টিনা নস্করও একই প্রশ্ন করেছিলেন, আমি কি খুব গরিব? আমার বর কি করে? বলেছিলাম, আমার বর খুব বুড়ো, রিটায়ার করেছেন। শুনে মেয়েটা বিশ্বাসই করল না। প্রথমে না করলেও পরে করেছে। সত্যি যে আমার স্বামী বুড়ো, ওকে বোঝানোই যেত না। এখনও সব কথাও জানে না, বলে কি লাভ? মিল্লাতের খাওয়া হয়ে গিয়েছিল। হঠাৎ সে পাত ছেড়ে উঠে দাঁড়ালো। রাজিয়া বলল, ও কি, উঠলে কেন? রান্না বোধহয় ভালো হয়নি। মিল্লাত বেসিনে হাত ধুয়ে এসে বলল, রান্না চমৎকার হয়েছে, অনেক খেয়েছি। এসো, তোমাকে কাগজপত্রগুলো দিই। জানি না কি কি লাগে। রাজিয়া হঠাৎ মনে পড়ে বলে উঠল, তোমার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে কিন্তু, আছে তো? মিল্লাত বলল, না, সেটা তো নেই। তা কি খুবই জরুরি? গায়ে থেকে প্রধানী সার্টিফিকেট কে এনে দেবে? ওটা যদি না হয় তবে কি এক্সচেঞ্জে নামভুক্তি হবে না? তুমি বন্ধুকে দিয়ে একটা যা হয় ম্যানেজ করবে, পারবে না? রাজিয়া আমতা আমতা করল, বলল, 2 দিন বাদে না হয় হবে। নবীনাকে চিঠি লিখে একটা সার্টিফিকেট আনিয়ে নাও, নাকি তাতেও খুব আলস্য তোমার? মিল্লাত চুপচাপ ক্ষীণ হাসল, বলল,
আচ্ছা বেশ, লিখব। তুমি তবে যাবে আর আসবে, দেরি করবে না। আমি বিকেলে ছেলে পড়াতে বেরোবো। রাজিয়া মাথা নেড়ে কাপড় বদলাতে ঢুকল। নিজের ঘর থেকে একটা সিগারেট ধরে নিয়ে রাজিয়ার ঘরের সম্মুখের রেলিংয়ে ঝুঁকে দাঁড়ালো মিল্লাত। রাজিয়াকে আরও একটু গুরুত্ব দিয়ে বলতে হবে, আজই যেন সে তার বন্ধুকে আমার কথাটা বলে ভাবছিল মিল্লাত। তাই সে রাজিয়ার রেলিংয়ে সিগারেট টানতে টানতে এসে দাঁড়িয়েছিল। কোনো কিছুতে যখন মনোযোগ হয় মিল্লাত তখন তাতেই সব ভাবনা ঢেলে দেয়। এখন শুধু চাকুরির কথাই মাথায় ঘুরছে, কারণ চাকুরি না হলে সব পথই যেন রুদ্ধ মনে হচ্ছে। একটু বাদেই ঘর থেকে বেরিয়ে এলো রাজিয়া। কাপড় বদলেছে, কিন্তু ব্লাউজ বাইরে রেলিং বরাবর দীর্ঘ তারে ঝুলন্ত, শুকোতে দিয়েছিল, ওঠায়নি। সেটা নেবার জন্য বেরিয়ে এলো। ডান হাতের কনুইয়ে চোখে পড়ল মিল্লাতের। মিল্লাত চমকে উঠল। নগ্ন কনুই কেন দীর্ঘ হাত ব্লাউজে ঢাকা থাকে মিল্লাত বুঝতে পারে। পোড়া দাগ, সেটা যেন সুন্দর হাতখানিকে কলঙ্কিত করেছে। রাজিয়া ব্লাউজ টেনে নিয়ে দ্রুত ঘরে ঢুকে গেল। 10 মিনিট পর বেরিয়ে এলো ফের। এবারে চিত্র আরও অদ্ভুত। হাত, গলা, নাক, কান খালি, অলংকারগুলি নেই। রাজিয়া বলল, আমি তাহলে যাচ্ছি। হ্যাঁ, শোনো। চলে যেতে উদ্যত রাজিয়াকে থামিয়ে দেয়। রাজিয়া কাছে সরে আসে। মিল্লাত তখন শুধায়, তোমার গহনাগুলো দেখছি না কেন? ওগুলো একটু আগেই তো গায়ে ছিল, খুলে ফেললে কেন? রাজিয়া পাতলা হেসে বলল, এগুলো যে আমার নয়, যার জিনিস তাকে দিতে যাচ্ছি। একটু থেমে রাজিয়া বলল, ত্রিনা ঠিক বন্ধু ছিল না, আমি ওর কাছে এসেছি ঘন ঘন। চাকরির জন্য ওকে ঘুষ দেবার সাধ্য তো নেই, অবশ্য থাকলেও বোধহয় নিত না ত্রিনা, তাই আসতে হয়েছে মাঝে মাঝেই। বোঝাতে হয়েছে আমি সত্যিই গরিব, আমার স্বামী রিটায়ার্ড, বুড়ো মানুষ। একটু থামে রাজিয়া, বলে, ওর সঙ্গে হায়ার সেকেন্ডারি পরীক্ষার সময় ভাব হয়, পাশাপাশি সিট হয়েছিল। ওকে সাহায্যও করেছিলাম পরীক্ষার সময়, সেই কৃতজ্ঞতা আজও ওর মনে আছে। পরে পাশ করার সঙ্গে সঙ্গে ওর চাকুরি হলো এক্সচেঞ্জে, নাম লেখাতে এসে দেখা। ও আমাকে ওর বাড়ি নিয়ে গেল, এখনও দাদার কাছে থাকে। ওর দাদাও ভালো লোক, আমার জন্য দুঃখ করেন। শহরে এলে ওর সঙ্গে দেখা করি। ফের একটু থেমে শ্বাস ফেলে ক্ষীণ হেসে রাজিয়া বলল, গয়নাগুলো ত্রিনাই আমাকে জোর করে পরিয়ে দিয়েছিল সেদিন। বলেছিল, বিধবার মতো থাকিস কেন? ওকে বলতে পারিনি আমি সত্যিই বিধবা, খালাস পাইনি। আবার থেমে বলে, তা পরশু ত্রিনারা দীঘা যাচ্ছে, হঠাৎ মনে পড়ল, যাই দিয়ে আসি। তুমি চলে যেও না, আমি তোমার কথা ত্রিনাকে বলবো। কি বলবো তাই ভাবছি। বলবো, তুমি আমার বন্ধু। আমার তো হলো না, আমার বন্ধুর যেন একটা চাকুরি হয়। সিঁড়ি ভেঙে নিচে নেমে গেল রাজিয়া। যেতে যেতে বলল, ত্রিনার ক্ষমতায় বা কতটুকু? মিল্লাত আশ্চর্য হচ্ছিল। রাজিয়া তাকে শত্রু মনে করছে না, পর মনে করছে না, ভাড়াটে তো নয়ই। মিল্লাতের চোখে হঠাৎ রাজিয়ার চেহারা ছবি বদলে যায়। চোখের সামনে সে যথার্থ বিধবা হয়ে ওঠে। কোনোই পোড়া দাগে বিশুদ্ধ করুণ দেখায়। মিল্লাতের আজ অন্য রকম লাগে। মনে হয় রাজিয়া কি তাকেই বরং নিসার হোসেনের পুত্র বলে ঘৃণা করতে পারে না? রাজিয়ার তরফে কোনো ক্ষোভ কি নেই? 1 ঘন্টার সময় ভাবতে ভাবতে মিল্লাত সিদ্ধান্ত করে, রাজিয়ার সবখানি তার চেনা উচিত। শুধু ত্রিনার কাছেই নয়, জগতের কাছেই একটি মেয়ে কি নিরুপায়ভাবে রহস্য ঘেরা, কেমন অচেনা যেন বা। ঘণ্টা 2 বাদে হন্তদন্ত হয়ে রাজিয়া ফিরল। বলল, তোমার দেরি করে দিলাম। মিল্লাত বলল, না না, ঠিক আছে, আজ টিউশনে যাচ্ছি না, মন ভালো নেই। বারবার দাদিমায়ের কথা মনে পড়ে যাচ্ছে। এই বাড়িতে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর 1 মাস পর বাড়ির সবাই এই বাড়িতে কাঁদতে এসেছিল। সবচেয়ে বিরক্তিকর কান্না কেঁদেছিল আব্বা। রাজিয়া বলল,
ত্রিনা দীঘা থেকে ফিরে আমার এখানে আসবে। একটা মস্ত ভুল হয়ে গেল। অবশ্য ত্রিনার কথা ঠিক নেই, ভুলে যাবে, ভুলে গেলেই বাঁচি বলে রাজিয়া কাপড় বদলাতে ঘরে ঢুকে গেল। 5 মিনিট বাদে বেরিয়ে এসে মিল্লাতকে ডাক দিল, এসো ঘরে এসে বসবে, একটু সংসারের কথা বলবো। মিল্লাত ঘরে ঢুকে চেয়ারে বসল। পড়ার টেবিলের কাছে রাজিয়া। রাজিয়া খাটে বসে বলল, মস্ত ভুল করলাম। তোমার কোনো কিছুতে বিরক্তি আসুক আমি চাই না। আমার আত্মীয় স্বজন এসে, বন্ধুরা এসে এ বাড়িতে দাপিয়ে যাক, আমি চাইব না। সে কথা বলেছে আগেই। তুমি যতদিন আছো একটা বোঝাপড়া করে চলতে হবে। আসলে আমার জীবনটা এত বাজে, কি বলবো, খুব নোংরা, ধাঁধার মতন, গোলক ধাঁধার মতন, শুধুই জটিল। পথ নেই, বাধ্য হয়েই তোমাকে উপদ্রব করছি। কোথাও আমি পৌঁছতে পারছি না। কখন কোথায় কাকে কি বলছি মাথার ঠিক নেই। জেদ বড় খারাপ জিনিস। কেন যে এখানে এলাম। যাকগে, শোনো, তা তোমার আব্বা কেঁদেছিলেন কেন? রাজিয়াকে হঠাৎ কেমন অস্থির দেখাচ্ছিল, কথাগুলো কেমন অসংলগ্ন হয়ে যাচ্ছিল। মিল্লাত হেসে ফেলে বলল, তুমি সাদিকের কথা বলছিলে? ও হ্যাঁ, তাই বটে, আমারই দোষ। সাদিক তো আসবেই। রাজিয়া কেমন নীরব হয়ে যায়, তারপর ঝরঝর করে নিঃশব্দে কেঁদে ফেলে। হঠাৎ এভাবে রাজিয়া কাঁদতে পারে মিল্লাত ভাবতে পারেনি। খানিকটা অপ্রস্তুত হয় মিল্লাত, চুপচাপ উঠে বাইরে চলে আসে। সহসা অত্যন্ত আকুতি মিশে যায় রাজিয়ার কণ্ঠে। তুমি চলে যেও না মিল্লাত, আমি সব বলছি। রাজিয়া তারপরই ভাবে, না, এভাবে নয়। কার কাছে কি বলতে চাইছে সে? অত কান্নাই বা কেন? এ জীবন কারো করুণা চায় না। সৎপুত্র শত্রুই। গায়ের রেওয়াজ সৎমাকে ঘেন্না করা। সৎমা কি সৎপুত্রের মুখে বিষ তুলে দেয় না? দেয় বই কি। এবারে আমার, এখানে আমিই থাকব, যা খুশি করব, যেমন খুশি চলব। অত তো আজ কিসের? ভাবতে ভাবতে দৃঢ় হয়ে ওঠে রাজিয়ার মেরুদণ্ড। মিল্লাত আবার ফেরে, আবার চেয়ারে বসে, বলে, ত্রিনার সঙ্গে কি কথা হলো তোমার? রাজিয়া বলল, তোমার বাপের কাছে আমি কিন্তু তালাকি চেয়েছিলাম, খালাস নয়। তোমার মায়েরা? হোমা, সে কি কথা বলে ঢং করছিল। তালাক কিসের চাস, খালাস নে। হগু শুনছ, রাজিয়া তোমার কাছে খালাস চাইছে। এক মা হাজির কানের কাছে মুখ নিয়ে গিয়ে খালাস দাও বলে বিড়বিড় করছিল। আমি তালাকি চেয়েছিলাম, বুড়ো খালাসটুকুও দেয়নি। তাহলে বাড়ির অধিকার আমি ছাড়ব কেন? মিল্লাত লজ্জিত হয়ে বলল, অল রাইট। তবে ত্রিনাকে ঠিকই বলেছি আমি। আমরা এখন শহরের বাড়িতে আছি। আমরা মানে আমি আর তোমার মরহুম পিতা। তুমি যে বলেছিলে তোমাদের বাড়ি, সেটার মানে হলো আমি আমার মৃত স্বামীকে নিয়ে একটি ধূসর বাড়িতে থাকি। তার কান্না শুনতে পাই। কি বলে কেঁদেছিল তোমার বাপ? বলো, বলো শুনি একবার। ইটস লাইক আ পোয়েট্রি। রাজিয়া পাগলের মতো কোকিয়ে উঠল, বলল, এই রকম সুখের মুহূর্তে মানুষের উপকার করা ভালো। আমি সাদিকের উপকার করব। আমার গায়ে আমার কিছু সোশ্যাল ওয়ার্ক আছে, সেটা শুনতে হলে ধৈর্য ধরতে হবে। আগে একটু চা করা যাক। রাজিয়া খাট থেকে লাফিয়ে নামল, রান্নাঘরে চলে গেল দ্রুত। দেখতে দেখতে বিকেল হয়ে আসে, তারপর সন্ধ্যা হয়। টুকিটাকে কাজ শেষে চা করে রাজিয়া চায়ের কাপ মিল্লাতের কাছের টেবিলে রাখল। তারপর দাঁড়িয়ে দাঁড়িয়েই নিজের কাপে চুমুক দিল। তারপর চুমুক দিতে দিতেই খাটের কাছে সরে এসে এক দণ্ড দাঁড়িয়ে ফের চুমুক দিয়ে খাটে বসল। কাপটা পাশে রেখে বলল, মাথার ঠিক নেই, তোমাকে ঠিকমতো সব কথা বোঝাতে পারবো না, কিন্তু তোমার কাছে মনে মনে একটা ধারণা থেকে মনে হচ্ছে বললে বোধহয় তুমি বুঝতেও পারো। আচ্ছা বলো তো, তুমি তোমার বাপের মৃত্যুর সময় সীতাহাটি যাওনি কেন? তুমি যাওনি বলে অনেক সমালোচনা কানে আসছিল। বুঝেছিলাম তুমি যে যাওনি
সেটা একটা মস্ত ব্যাপার সংসারে। তখন তোমাকে আমার ভালো লেগেছিল, ভেবেছিলাম তোমাকে একবার দেখি। সেটা যে এই ধারা ছন্ন ছাড়া দুশ্মনী করে করতে হবে, সত্যি বলছি ভাবতে পারিনি। মিল্লাত তখনও চা মুখে তোলেনি। বলল, তুমি সাদিকের কথা বলতে চেয়েছিলে। আমি তোমাকে সাবধান করে দিতে চাই, ছেলেটি ভালো নয়। তোমার আশ্রয়ে থাকছি বলে আমারও একটা কৃতজ্ঞতা আছে। তাছাড়া বাপের জন্য আমি নিজে তোমার কাছে খুব লজ্জিত। আমার দ্বারা তোমার কোনো উপকার হলে খুশি হই। রাজিয়া বলল, দেখো, হঠাৎ আমার উপরটা জেনে অনেকেই পয়লা যেতে সাহায্য করতে আসে। পরে যখন ভেতরটা দেখতে পায়, ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। যেমন আমি যে লোভী সে কথা ঠিক, সামান্য কিছু মিথ্যে বলার অভ্যেস আছে। যেমন ত্রিনাকে আমি সত্য বলিনি, বলতে পারিনি সব কথা। আমি স্বাভাবিক নই, আমি বিকৃত, বায়ুগ্রস্ত, পাগলও বলতে পারো। অল্প শব্দ করে রাজিয়া হাসতে লাগলো। চায়ে চুমুক দিল, আবার পাশে রাখল কাপ। মিল্লাত প্রথম কাপ উঠালো ঠোঁটে, একবার টেনে চুমুক দিয়ে ঘন ঘন চোখ চলে যেতে লাগলো রাজিয়ার দুঃখিত নিরাভরণ সৌন্দর্যের দিকে। মায়া হচ্ছিল, বুকের ভেতরটা আচমকা শিশির করে উঠছিল। বলল, গায়ে লেখাপড়া শেখা মেয়েদের অনেক ইচ্ছা থাকে, তোমারও নিশ্চয় আছে। সেসব বলছো? তোমাকে সবাই খারাপ বলে ইত্যাদি জানি। মবিন এই ধারা কি সব ইঙ্গিত করছিল সেদিন। এইভাবে যেসব মেয়ে নিজেদের বিতর্কিত করে তোলে খানিকটা, আমি তাদের ভেতরটাকেই ভালোবাসি, মানে শ্রদ্ধাই করি। তুমি আমাকেও কিছু মিথ্যে বলতে পারো, তা দিয়ে তোমার আসলটুকু তো ঢাকা পড়ে না। তোমার স্বামী মরে যাক আর রিটায়ারে করুক, কথা যাই হোক, তুমি যে খুব একা এ কথা ত্রিনা না বুঝলেও আমি বুঝেছি। এমন স্নেহ জীবনে খুব কমই পেয়েছে রাজিয়া। মিল্লাতের কথায় অত্যাধিক মুগ্ধ হয়ে গিয়েছিল সে। সমস্ত শরীর ভেতরের দিকে থরথরিয়ে কেঁপে যাচ্ছিল মৃদু মৃদু। হাতের কাপ কাঁপতে শুরু করেছিল। রাজিয়া চায়ের শেষ দফা গলায় নিংড়ে কাপটা খাটের তলায় চালান করে দিয়ে বলল, ক্লাস 9-এ যখন পড়ি তখন আমার বিয়ে হয়। আমার মা তালাক হয়েছিল যখন আমি শিশু। তালাকের পর মা অন্য গায়ে ফের নিকে করে চলে যায়। আব্বাও বিয়ে করে সেই একই বছর। আমি নানির কাছে মানুষ। একটু দম নিয়ে ফের বলতে থাকে রাজিয়া, নানির কিছু সামান্য জমিজিরাত ছিল, নিজের ছেলে ছিল না, মাই একমাত্র সন্তান। তা জমি জায়গা যা ছিল তাতে করে ভাগ ফসলে সংসার চলত না। নানি মাঝে মাঝেই গেরস্ত ঘরে সাহায্য চাইত, সেটা এক প্রকার ভিক্ষে বলা যায়। নানির খবরদারি করত আমার সৎ ভাইয়েরা, মামাতো ফুপাতো সৎ যারা ছিল। নানির মতন ভিখেরি বড় একটা হয় না। আমি সুন্দরী বলে গর্ব করত, আমাকে লেখাপড়া শিখিয়ে যাচ্ছিল। গেরস্ত ঘরে আমার লেখাপড়ার নাম করে সাহায্য চাইত। গায়ের মানুষ নানির এই ধারা সাহায্য চাওয়ার ভাষা শুনে নানিকে বিশ্বাস করত না। ভাবত নানি নাতনির পড়াশোনার নাম করে আসলে পেটের ভাত জোগাড় করে বেড়ায়। ক্লাস 9-এ যখন উঠলাম, গায়ের মানুষ শঙ্কিত হয়ে পড়ল পাছে একটা ভিখিরির মেয়ে না সত্যি সত্যি হাকিম হয়ে যায়। তবু নানি নিরস্ত হয়নি। ভাইরা দল বেঁধে চাপ দিচ্ছিল বিয়ের জন্য। গায়ের প্রতিবেশী জ্ঞাতি কুটুম্বরা চাপ দিচ্ছিল, অন্য সবাই চাপ দিচ্ছিল। আনোয়ার সব কিছুর হোতা। তারই উদ্যোগে তোমার বাপের প্রস্তাব এসেছিল। বলতে বলতে একদণ্ড থামে, তারপর সঙ্গে সঙ্গেই বলে, তার আগে গায়ের 5টা অশিক্ষিত জোয়ান বা স্বল্প লেখাপড়া জানা সুখী গেরস্ত ঘরের দানোরা আমাকে শাদি করতে চেয়েছে। স্কুলে যাওয়ার পথে হামলে বসে থাকত। ভিন্ন গা থেকে কিছুটা ভালো বিয়ের প্রস্তাব এসেছিল, কিন্তু নানিরও একসময় মনে হলো আনোয়ারের প্রস্তাবই সবচেয়ে আকরা। কারণ হাজি মস্ত লোক, অবস্থা বিরাট, সুখে থাকবে নাতনি। আমি প্রবল আপত্তি করি, গোল বাধাই। আমার কথা ঘরের নেতার সমান মূল্য দেয় না ওরা। মিল্লাত বলল, বুঝতে পারছি আত্মীয়রা কিভাবে সব করছিল।
তোমার আপত্তি টেকেনি, আর হঠাৎ করে রাতারাতি এক প্রকার ভয় দেখিয়ে চাপ দিয়ে আব্বার সঙ্গে কলমা পড়িয়ে একটা জুলুম করলো ওরা। সেটা আদতে বিয়ে ছিল না, তুমি বাধ্য হয়ে মেনে নিয়েছিলে। না মেনে উপায় ছিল না। কিন্তু সাদিকের উদ্দেশ্য কি? রাজিয়া বলল, সেটাই বলছি এবার। তুমি দেওয়ালে হাত দাও, ওখানে সুইচ আছে, আলো জ্বালো, তোমাকে দেখতে পাচ্ছি না। ঘরে আলো জ্বলে। রাজিয়া বলতে শুরু করে, না, সাদিক তো অনেক পরের কথা। আগে আমার চারপাশের পড়শি, জ্ঞাতি কুটুম্ব, যারা সব ঘিরেছিল আমাকে, তাদের পরিচয় না হলে বুঝবে না কি থেকে কি হয়েছে। সবাই নিম্নবিত্ত, চাষিবাসী, ক্ষেত মজুর। বৈদ্যবাটির পশ্চিম পাড়া হলো আসলে পাড়া হিসেবে কাহার পাড়া নাম। কেউ অবশ্য কাহার নয়, পালকি নেই কারো। আমার মা স্বরূপপুরের মেয়ে। মা তার মাকে সঙ্গে করে বিয়ের পর কাহার পাড়ায় আসে। নানি তার স্বরূপপুরের সম্পত্তি বেচে কাহার পাড়ায় কিনে নেয়। বৈদ্যবাটির সম্পত্তির দাম স্বরূপপুরের তুলনায় আধা আধি। ফলে নানি সম্পত্তি কমে যায়, নানি গরিব হয়। কিন্তু কাহার পাড়ার পরিচয় দেওয়া হলো না। কথার মাঝে বাধা দিয়ে মিল্লাত বলে, দাঁড়াও, একটা সিগারেট খাবো, ও ঘরে প্যাকেট পড়ে আছে, নিয়ে আসি। মিল্লাত তার গুমট ঘরে এসে প্যাকেট নেয়। প্যাকেট আর দেশলাই নিয়ে ফিরতেই রাজিয়া বলে, তোমার কাঠিটা দিও, একটা ধূপবাতি জ্বালবো। ঘরে ধূপবাতি জ্বলে। রাজিয়া টেবিলে ধূপবাতি দানে কাঠি গুজে দিয়ে খাটে এসে বসে। শুরু করে কাহার পাড়ার পরিচয়। হ্যাঁ, যা বলছিলাম। তুমি বিরক্ত হচ্ছ না তো? না না, বলো তুমি। হ্যাঁ, হচ্ছ না তো? তবে শোনো, কাহার পাড়ার সবাই ওরা চৌধুরী, বিহারের চৌধুরী। চৌধুরী আর চৌধুরী এখানে বোধহয় আলাদা। ওখানকার কেউ ওরা অরিজিনাল বাঙালি নয়। লোকে বলে ওরা জাতাপাটা বিক্রি করতে এসে কাহার পাড়ায় বসতি করে। সবাই ভীষণ কালো, কোনো বাড়িতে ফর্সা মানুষ পাবে না। মিলাত আশ্চর্য হয়, তাই নাকি? রাজিয়া বলে, হ্যাঁ, সবাই রীতিমতো কালো। আমি সমাজবিজ্ঞানী হলে, নৃতত্ত্ব জানলে তোমাকে বলতে পারতাম কেন ওরা এত কালো। আমি স্কুলের হেমন্ত স্যারের কাছে প্রায়ই শুনতাম, সমাজবিজ্ঞানে এই কালোত্বর একটা ব্যাখ্যা আছে। স্যার জানতেন কিছুটা। ওই পাড়াটাকে নিয়ে স্যারের একটা মারাত্মক কৌতূহল ছিল। মাঝে মধ্যেই আমাদের পাড়ায় ঘুরতে যেতেন। তিনি তার অজ্ঞাতসারে আমাকে একটা বিপদের মাঝখানে ঠেলে দিয়েছিলেন। এই অধ্যায়টা তুমি মনোযোগ দিয়ে শুনবে। মিল্লাত বলল, সবই তো মনোযোগ দিয়ে শুনছি, কিন্তু একটা ব্যাপার কিছুতেই মেলাতে পারছি না। তুমি কেন হাজিকে বিয়ে করলে? এত জেনে শুনেও তুমি ভুল করলে কেন? রাজিয়া বলল, ভুল ছাড়া কি করে ট্র্যাজেডি হয় মিল্লাত? আর আমি কতটুকু জানি? যা শুনছ সবই হেমন্ত মাস্টারের কথা। তখন এসব কিছুই বুঝিনি। মাস্টারমশাই ক্লাসে পাড়া ছেলেমেয়েদের সঙ্গে আমার ফর্সা রঙের, সৌন্দর্যের একটা অহেতুক তুলনা করতেন। প্রায় রোজই একবার দুবার কি যে হতো তার। এক একদিন এক এক প্রসঙ্গে কথা উঠত। আমি কেন ফর্সা হলাম, ওরা কেন কালো, তাছাড়া ওরা এত ডালমেরিট কেন, ইত্যাদি। এই আলোচনার প্রতিক্রিয়া আমার জীবনে ট্র্যাজেডি ঘটিয়েছে। রাজিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে দণ্ডভর চুপ করে থাকে। মিল্লাত বলে, বুঝতে পারছি। তোমার পড়শির ছেলেমেয়ের সঙ্গে তোমার রং আর বুদ্ধির তফাৎ নিয়ে একটা মানসিক ব্যবধান তৈরি হলো, একটা বিদ্বেষ বলা যায়। সবাই তোমাকে আলাদা করে দিয়ে ফের তোমাকে। হ্যাঁ, আমাকে ওরা সহ্য করতে পারছিল না। আমার মধ্যে কমপ্লেক্স তৈরি হলো। যারা একসঙ্গে পড়াশোনা করেছি, পরে তাদেরই ভেতরকার পড়া ছেড়ে দেওয়া চাষার ছেলে আমাকে তীব্রভাবে কামনা করেছে। ফলে তাদের অভিভাবকরা কখনো আমার কল্যাণ চায়নি। আনোয়ার তাদেরই একজন। ও আমার আপন ফুফাতো ভাই নয়, জোড়াতালি সম্পর্ক। কিন্তু ঘটনা আরও জটিল হলো অন্যভাবে। বলছি। রাজিয়া থেমে গেল, শুধালো, তুমি কি ঘন ঘন চা খাও? কেন? না, খেলে পর আরেকবার করতাম।
তোমার ইচ্ছে হচ্ছে? না, তা নয়। ভাবছি আমার কেচ্ছা বোরিং কিনা। তোমাকে তাই সাদিককে নিয়ে একটা সাসপেন্সে রেখেছি, নইলে এত কথা শোনা যায় না। যাকগে, শোনো, এবার আসল কথা বলি। আবার থামল রাজিয়া, বলল, আমি কোনোভাবে মানুষের কাছে বিশ্বাসযোগ্য নই, কারণ আমি একটা অদ্ভুত কমপ্লেক্স থেকে জীবনের ট্র্যাজেডির দিকে গেছি। ওরা আমার কল্যাণ চাইতো না, কিন্তু আমাকে ব্যবহার করতে চাইতো। মেয়েরা সব কালো, বাইরে বিয়ে দিতে গিয়ে ওদের বেশ সমস্যা হতো। অধিকাংশ বিয়ে হতো নিজেদের মধ্যে। যখনই বাইরে বিয়ে দিতে গেছে, আমাকে অদ্ভুতভাবে ব্যবহার করেছে। আমার রূপ, আমার সৌন্দর্য, আমার মেধাও বুঝিবা। কারণ কনে দেখলে তো বিয়ে হয় না, কালো মেয়ে, সমস্যা। নিচু ক্লাসে যখন পড়ছি তখন থেকেই শুরু। মুখ দেখায় আমি, বিয়ে হয় অন্যের। এই যে চাতুরি, সেটা একটা কি বলবো, দোষের কিছু নয়, গায়ের লোক তাই ভাবত। রাজিয়া বলল, মেয়ের অভিভাবক এইভাবে অনেক মেয়েকে গছিয়ে দিয়েছে বাইরে কোথাও। তা নিয়ে পরে অশান্তি হয়েছে কতক। বর এসে অষ্টমঙ্গলে আমাকে ডেকে গল্প করত। দেখেছি জামাইয়ের চোখে সুপ্ত আগুন, লালসা। কিন্তু এটাই আমার সোশ্যাল ওয়ার্ক। হাজির ঘরে 3 দিন ছিলাম, পরে চলে এসে আবার মুখ দেখানি হয়েছে আমার। পাশের গ্রামগুলোয় একটা ছড়া চালু আছে, পাপ খাটো লম্বা দাড়ি, তার দেখগে হুদয় বাড়ি, চামড়া কালো বদ্য বাটি, রূপের বাহার দাঁত কপাটি। রাজিয়া মিষ্টি করে হেসে বলল, সেসব ব্যঙ্গের কথা, পাপ বোঝো তো? মিল্লাত হাসতে হাসতে বলে, হ্যাঁ বুঝি। হাত পায়ের এক ভাঁজ মানে গ্রন্থি থেকে আরেক ভাঁজ, সেই দূরত্বকে পাপ বলে, জানি। যেমন কিনা বাঁশের পাপ। আচ্ছা, তাহলে এজন্যই সাদিক এসেছিল? রাজিয়া ভারী গলায় জবাব দেয়, হ্যাঁ এসেছিল। আমাকে যেতেই হবে। পালিয়ে এলাম। আমার রূপ আমাকে মুক্তি দিল না। এই রূপের দিকে যে তোমার দাদিমা মজেছিল, তোমার বাপও। আমাকে পরশুই যেতে হবে, নইলে ভবিষ্যতে আমাকে খুন করতেও পারে। কথা শেষ করে রাজিয়া রান্নাঘরে একলা চুপচাপ চলে এলো। মিল্লাতের সব অনুভূতি কেমন ক্লান্ত আর বিষণ্ণ হয়ে উঠেছিল। সে চুপি চুপি রান্নাঘরে এসে উকি দিয়ে দেখল রাজিয়া আঁচল দিয়ে নিজের চোখ বারবার মুছে ফেলছে। চোখের জল আটকাতে পারছে না। চকিতে মিল্লাত সেখান থেকে সরে চলে আসে, রাজিয়ার ঘরেই ফিরে আসে। খাটে আঁচ শোয়া হয়। একটা ম্যাগাজিন চোখের উপর টেনে নেয়। চোখ বুলিয়ে যায়, মন বসে না। রাজিয়ার কথাগুলো মনের মধ্যে বাজতে থাকে। তোমার দাদিমা মজেছিল, তোমার বাপও। ভাবনার মধ্যে চমকে ওঠে মিল্লাত, শটান উঠে বসে, ম্যাগাজিনখানা বিছানায় ফেলে দেয়। বাপ রাজিয়াকে বিয়ে করেছিলেন, রাজিয়ার কোনোই পুড়িয়েছিলেন। তারপর এলেন মায়ের মৃত্যুর কান্না কাঁদতে। বললেন, আমায় তুমি খবর অবধি দাওনি মিল্লাত? দাদিমা শুধু তোমার একা ছিল না, মা বেঁচে থাকলে আমি এই বিয়ে করতাম না। মা এই বিয়ে রুখে দিতেন। আমাকে চালিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা তারই ছিল। তিনি চলে গেলেন, আমি এক ফোঁটা সার পাইনি। মা, মা গো। নিসার হোসেন কাঁদতে লাগলেন, বললেন, বড় পাপ করেছি খোদা, মাবুদ আমাকে মাফ করিস ভাই। গলা থরথর করে কাঁপে। শুকনো গলায় ঢুকরে ওঠেন নিসার হোসেন, বলেন, মা অত্যন্ত বুড়ো হয়েছিলেন, চোখে দেখতে পেতেন না, তবু নাতিকে রেঁধে খাওয়াতেন। সেই পরিশ্রম মায়ের সইল না। ছোট লোক ছেলে মাকে সীতাহাটি পৌঁছে দেয়নি। মা নিশ্চয়ই আমার কাছে যেতে চেয়েছিলেন। মা গেলে পর এই শখের বিয়ে কশ্চিনকালেও হতো না। আমি পাপী মা গো, এরা সব পর, আত্মার কেউ না, দুশ্মন। গল্পের বাক্স বাই রোমানা নুপুর চ্যানেলে আমি রোমানা নুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম ঔপন্যাসিক আবুল বাশারের লেখা একটি উপন্যাস ফুল বউ এর 3য় পর্ব।